এদিকে আওয়ামী লীগের পক্ষে মাঠে নামল সুপ্রিম কোর্টের আইনজীবীরা। অবশেষে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বাতিল, ফেঁসে গেল জামায়াত ইসলাম। আমরা বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ কোন পার্লামেন্টারি সিদ্ধান্তের জন্ম নেয় নাই। বাংলাদেশ আওয়ামী লীগ বরঞ্চ বাংলাদেশের পার্লামেন্টকে সৃষ্টি করেছে। তোরা রাজাকার, তোরা আল থামস, তোরা আল বদর। মাননীয় স্পিকার, বর্ডারে যুদ্ধ করেছি বিলোনিয়া সীমান্তে। আজকে যারা গণতন্ত্রের সবক দিতে চায়, যারা ৭১কে ২৪-এর সাথে সম্পৃক্ত করতে চায়, খাটো করে দেখতে চায়, কত তাড়াতাড়ি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, সেটা আইন আদালতের মাধ্যমেও প্রত্যাহার হতে পারে, অথবা এই সরকার থেকে আইন পাশ করে, নতুন করে আইন পাস করেও সেটা করতে পারেন। কিন্তু মুদ্রা কথা হচ্ছে, আওয়ামী লীগকে এর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদেরকে রাজনীতিতে নামার সুযোগ দিতে হবে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। বন্ধুগণ, আপনারা যারা আজকে সুপ্রিম কোর্ট আমরা আজকে সুপ্রিম কোর্টে আইনজীবীদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন, যারা বলেছেন আওয়ামী লীগ নাকি নিষিদ্ধ, আমরা বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ কোন পার্লামেন্টারি সিদ্ধান্তের জন্ম নেয় নাই। বাংলাদেশ আওয়ামী লীগ বরঞ্চ বাংলাদেশের পার্লামেন্টকে সৃষ্টি করেছে। আওয়ামী লীগ এদেশের সমস্ত মানবাধিকারের আইনগুলোকে সৃষ্টি করেছে। বাংলাদেশের তারাই আওয়ামী লীগ যারা ৭১ সালের ৩০ লক্ষ শহীদের রক্তকে সম্মান করে। তারাই আওয়ামী লীগ যারা ২ লক্ষ বাবুদের ইজ্জতকে সম্মান করে। আজকে তারাই আওয়ামী লীগ যারা বাংলাদেশের ধর্মের স্বাধীনতাকে স্বীকার করে। আজকে তারাই আওয়ামী লীগ যারা আমার ভাইয়ের রক্তে লাগানো ২১শে ফেব্রুয়ারি শুনলেই যাদের রক্ত টকবক করে। আজকে তারাই আওয়ামী লীগ যারা ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর ভাষণ শুনলে যাদের রক্ত টকবক করে। তারাই আওয়ামী লীগ যারা বাংলাদেশে জঙ্গি উত্থানকে অস্বীকার করে, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে, বাংলাদেশকে ভালোবাসে। তারাই আওয়ামী লীগ যারা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে। যতদিন থাকবে আওয়ামী লীগও থাকবে। আওয়ামী লীগ একটি আদর্শ, আওয়ামী লীগ একটি জীবন দর্শন, আওয়ামী লীগ একটি অনুভূতির নাম। এই আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করতে পারে না। এই বাংলাদেশের মানুষের জীবন দর্শনের সাথে যারা ভাটিয়ালি, বাউল এবং বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবাসে, তারাই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে না। এই অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে আজকে আমাদের এই তাৎক্ষণিক প্রতিবাদে আমরা ঘৃণা প্রকাশ করছি। এখানে শত্রুতা করতে আসি নাই, এখানে একটা আইনি পেশা, আমরা পবিত্র পেশা মর্যাদাকে রক্ষা করতে চাই। ১৪,০০০ আইনজীবীদের এই সংগঠনে মাত্র ২০০ লোক মব জাস্টিস করে সিদ্ধান্ত। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্টের
সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রবিলাল বধু, এরপর সিনিয়র অ্যাডভোকেট মনসুর চৌধুরী স্যার দিক নির্দেশনা দিবেন। সবাইকে ধন্যবাদ। প্রিয় বন্ধুরা আমার, এই বাংলাদেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে, এই বাংলাদেশ 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ, এই বাংলাদেশে কোটি কোটি ঘর বাড়ি জ্বালিয়েছে রাজাকার আলবদর পাকিস্তানিরা। আমাদের 1 কোটি বাঙালিকে শরণার্থী হতে হয়েছে। এই সংবিধান তৈরি হয়েছে 30 লক্ষ রক্তের বিনিময়ে। সেই সংবিধানের অভিভাবক বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টের আইনজীবীদের যে নির্বাচন, সেই নির্বাচনকে অবৈধভাবে হজম করতে চায় বিএনপি, জামাত, এনসিপি নামের দুর্গন্ধযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ লড়াই করে জন্ম হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ এখনো লড়াই করছে। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় নেওয়া হতে পারে, কিন্তু শেখ হাসিনাকে 20 কোটি মানুষ ভালোবাসে। যার কারণে আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে বিএনপি, জামাত, এনসিপিরা ভয় পাচ্ছে। এখানে যে আমাদের এখানে 11,099 ভোট, আইনজীবী 15,000, এদের শ্রেষ্ঠ অংশ, এদের সবথেকে বেশি অংশ শেখ হাসিনাকে সমর্থন করে, বাংলাদেশকে সমর্থন করে, বঙ্গবন্ধুকে সমর্থন করে। সেই কারণে ওরা গুজামিল দিয়ে এই নির্বাচন করতে চাচ্ছে। কেন 14ই মে এই নির্বাচন আমরা হতে দেব না। এই নির্বাচন অবৈধ এবং যারা পাপ করেছে বাংলাদেশে 24শে অগাস্টের নাম, 24শে জুনের কথা বলে এই পাপীদেরকে সুপ্রিম কোর্ট থেকে শুরু হবে আন্দোলন। আমরা ইনশাল্লাহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা যদি এক থাকি, এদেশে অন্যায়, দুর্নীতিবাজরা, সন্ত্রাসীরা, 71-এর রাজাকাররা এখানে বসবাস করতে পারবে না। আজকে যে এখানে ইলেকশনের কথা বলা হয়েছে, ইলেকশনের প্রধান যে নির্বাচন কমিশন এই যে বাজেট নির্বাচন করতে চাচ্ছে, উনি উপস্থিত হননি। আমরা চাই বয়কট, বয়কট, অবৈধ নির্বাচন, অবৈধ নির্বাচন, বয়কট, বয়কট। আগামী দিনগুলোয় আমরা সুপ্রিম কোর্টের আইনজীবীরা, আমাদের মনসুর হক সাহেব আছে, আমাদের ব্যারিস্টার সাজ্জাদ আছে, আমাদের বুলবুল আছে, আমাদের দোলন আছে, আমাদের যারা সেক্রেটারি ক্যান্ডিডেট ভোটারেশন সাজু, আমাদের আজার ভাই আসাদুজ্জামান মনির, আমাদের বিএম কাউসার, বিএম রাফেল, আমাদের যে নেতৃবৃন্দ আছি, আমরা অবশ্যই এই নির্বাচনে আমরা আমাদের মতো কাজ চালিয়ে যাবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। তোরা রাজাকার, তোরা আলথামস, তোরা আলবদর। মাননীয় স্পিকার, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি 71 দেখেছি। মাননীয় স্পিকার, বর্ডারে যুদ্ধ করেছি, বিলোনিয়া সীমান্তে। আজকে যারা গণতন্ত্রের সবক দিতে চায়, যারা 71কে 24-এর সাথে সম্পৃক্ত করতে চায়, খাটো করে দেখতে চায়, মাননীয় স্পিকার একটি কথাই বলতে চাই, ভালোভাবে আচরণ করে যাচ্ছি। বদ্ধতার সাথে দেশের বৃহত্তর স্বার্থে আমাদের নেতা জনাব তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন। বিদ্যুতের সমস্যার সমাধানের সর্বদলীয় এই সংসদ থেকে কমিটি করেছেন। মাননীয় স্পিকার, বেশি বাড়াবাড়ি না করার জন্য অনুরোধ করব। পাকিস্তানে গিয়েছিলাম 2004 সনে, জামাত ইসলামের একজন এমপি আমার সাথে গিয়েছিলেন সাফমা কনফারেন্সে। আমি মুক্তিযোদ্ধা জেনে পাকিস্তান অ্যাসেম্বলির একজন এমপি জামাত ইসলামের এমপির সাথে যে তুচ্ছ তাচ্ছিল্য আমাকে করেছিল, আই কান্ট ফরগেট দ্যাট সিচুয়েশন বিকজ আই ওয়াজ এ ফ্রিডম ফাইটার। কিন্তু তবু মাননীয় স্পিকার, দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে চুপ করে থাকি, কিছু করি না। কিন্তু যখন বেশি বাড়াবাড়ি করে, তখন বলতে ইচ্ছা করে, তোরা রাজাকার, তোরা আলথামস, তোরা আলবদর। মাননীয় স্পিকার, স্বাধীনতার পরে ধানমন্ডির 2 নম্বরের সেই সারা ভবন, হোয়াইট হাউস দেখেছি।
হল থেকে একটি নান রুটি নিয়ে যেতাম আমরা ছাত্রদের দল, একটি হাত বাড়িয়ে দিত সেই দর্শিতা বোনেরা, যেই মেয়েটির হাত সেই বয়সে হওয়ার কথা ছিল গোলগাল, সেই মেয়েদের হাত ছিল দুর্গন্ধে ভর্তি, চামড়া ছিল উস্কো খুস্কো, তারা দর্শিতা। কারো বুকে ছিল 8 মাসের সন্তান, কেউ ছিল অন্তঃসত্ত্বা, জীর্ণ শীর্ণ চেহারা। আজকে যদি আমাদেরকে বেশি খোঁচানো হয়, মাননীয় স্পিকার, সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। আমরা মুক্তিযোদ্ধা, দেশটাকে স্বাধীন করেছি, স্বাধীনতার পাওয়া সেই দেশটিকে গড়ার লক্ষ্যে ঐক্য করতে চাই, কিন্তু আদর্শের বিরুদ্ধে গিয়ে নয়। আমাদের সমঝোতা এটা দেশের উন্নয়নের স্বার্থের সমঝোতা, আদর্শের সমঝোতা নয়। আমাদের বিরোধী দলীয় নেতা এখন নেই, উনি কালকে বলেছেন উনাকে কেন এত কসলায়। মাননীয় স্পিকার, আমি একটু কসলা দিতে চাই। উনি কয়েকদিন আগে শিশু পরিবারে গিয়েছিলেন, শিশু হাসপাতালে গিয়েছিলেন। তো উনি যখন গেলেন, আমি বদ্ধতা স্বরূপ, উনি বিরোধী দলীয় নেতা, ওনাকে বললাম, মাননীয় বিরোধী দলের নেতা, আপনি তো গেলেন, আমাকে বললে তো আপনাকে রিসিভ করার ব্যবস্থা করতাম। কই না না না, আপনার লোকজন ওইখানে মানুষ অনেক ইজ্জত করেছে। আমি কি জানলেন? খুবই ভালো ম্যানেজ করেছেন, রুগীরা বলেছে ভালো আছে, ট্রিটমেন্ট চলছে। আমি বলছি ধন্যবাদ। উনি তো একদিনও এই যে বিএনপি সরকারের নেতৃত্বে আমরা এত কষ্ট করে অতীতের সরকারের সকল ব্যর্থ। জি, ধন্যবাদ মাননীয় সদস্য। করবেন, অসংখ্য ধন্যবাদ, বসেন দয়া করে, ধন্যবাদ। প্রফেসর ইউনূসের যে চিকেন ক্যাবিনেট, সেই চিকেন ক্যাবিনেটের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি এবং বাংলাদেশের বিভিন্ন কিছু আমেরিকার হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তের অন্যতম সারথি এবং মানে শেখ হাসিনার রেজিম চেঞ্জের পেছনে যারা কাজ করেছেন তাদের অন্যতম একজন রিজওয়ানা হাসান ব্যাপারে চাঞ্চল্যকর ভয়াবহ তথ্য বের করে এনেছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ ধারাবাহিকভাবে একের পর এক বিভিন্ন রকমের বড় বড় মানে রাঘব বোয়ালদের বড় বড় দুর্নীতির খবর সামনে আনছে। এবার রিজওয়ানা হাসানের ভয়াবহ সব খবর সামনে এনেছে কালের কণ্ঠ। রীতিমতো প্রায় 1 পৃষ্ঠা ব্যাপী এই অনুসন্ধান প্রতিবেদনের লিড নিউজ করেছে। চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি যে রিজওয়ানা হাসান সুন্দর, অতি মিষ্টি কথন তার এবং খুবই সাবলীল কথা বলতে পারেন। ব্যক্তিগতভাবে আমিও এই সরকারে তার মেটিকুলাস কাজ কারবারের আগে পর্যন্ত তার ভক্ত ছিলাম এবং তার অসাধারণ কথাবার্তা, বাচনভঙ্গি এগুলো শুনতে ভালো লাগতো, মন প্রাণ জুড়িয়ে যেত। কিন্তু যখন দেখলাম যে প্রফেসর ইউনূসের সরকারে এসে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে জড়িয়ে পড়ছেন বলে শোনা যাচ্ছে, তখন একটু ভক্তি কমতে শুরু করে স্বাভাবিকভাবে। কালের কণ্ঠ কি বলতে চাইছে, কিভাবে একটা পুরো হাসপাতাল তিনি দখল করেছেন এবং দখল প্রক্রিয়ায় গেছেন, কিভাবে মানে কি বলবো দুর্নীতিবাজদের মানে বিভিন্ন জায়গায় সক্রিয় করেছেন, সেই ভয়াবহ চিত্রগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে। শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে রিজওয়ানার থাবা গণস্বাস্থ্য কেন্দ্রে। রিজওয়ানার থাবা গণস্বাস্থ্য কেন্দ্রে এই শিরোনাম যখন তারা করছে, তখন বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা এখানে হাজির করেছে। পয়েন্টগুলো একটু জেনে নিন। পয়েন্টগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, ক্ষমতার দাপটে প্রতিষ্ঠাতা ট্রাস্টিকে মব করে সরিয়ে দেন সৈয়দা রিজওয়ানা হাসান। ক্ষমতার দাপট দেখিয়ে প্রতিষ্ঠাতা ট্রাস্টিকে মব করে সরিয়ে দেন, তার মানে মবের জননী, মানে অন্যতম জননী তো ছিলেন তিনি, সেই কাজটা তিনি করেছেন বলে কালের কণ্ঠ দাবি করছে। এরপরে মুক্তিযুদ্ধের আদর্শে গড়া গণস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্যসেবার বদলে এখন দুর্নীতির আঁকড়া। নিয়ম ভেঙে নিজেরাই নিজেদের ট্রাস্টি হিসেবে অনুমোদন দেন। গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস একটি গ্রুপের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা চলছে। দুর্নীতির দায়ে বরখাস্ত কর্মীরাও কথিত ট্রাস্টি বোর্ডের সদস্য হয়েছেন এবং সবগুলোই হয়েছে রিজওয়ানা হাসানের হাত দিয়ে। কি ভয়ঙ্কর ব্যাপার। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এখন বেঁচে নেই, তার অবর্তমানে তার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান নিয়ে কি মেটিকুলাস খেলায় না অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তিনি খেলেছেন। ভেতরে যাই একটু। ভেতরে বলা হচ্ছে যে 71-এর রক্তাক্ত সময় সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরায় গড়ে ওঠে এক অনন্য চিকিৎসা কেন্দ্র, বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আর শরণার্থীদের চিকিৎসার সেই মানবিক উদ্যোগ থেকেই জন্ম নেয় স্বাধীন বাংলাদেশের অন্যতম বড় স্বাস্থ্যভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহোদর হিসেবে নামটি ছড়িয়ে আছে বিশ্বভুবনে। সাভারের মির্জানগরে সদর দপ্তর, দেশের নানা প্রান্তে রয়েছে 43টা উপকেন্দ্র, গণবিশ্ববিদ্যালয়, ফার্মাসিউটিক্যালস, নারী উন্নয়ন, শিক্ষা, প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, সামাজিক উন্নয়ন সহ অসংখ্য কাজে নিবেদিত এই প্রতিষ্ঠান কাজের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কারও লাভ করেছে। এবারই গণস্বাস্থ্যকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্যি, মহান এই প্রতিষ্ঠানও বাদ যায়নি মব সন্ত্রাসের ছোবল থেকে। অর্থাৎ এই প্রতিষ্ঠানেও মব করা হয়েছে এবং সেটা রিজওয়ানের নেতৃত্বে। 2024 সালের 5 আগস্ট নাটকীয়ভাবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রতিষ্ঠানে পড়েছে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসানের থাবা। রিজওয়ানা হাসানের থাবা পড়েছে এই প্রতিষ্ঠানে, তেমনটা কালের কণ্ঠ বলছে।
গণস্বাস্থ্য কেন্দ্রের মতো একটি অলাভজনক প্রতিষ্ঠানও কেন মবের ছবল থেকে বাদ পড়েনি, এর কারণ অনুসন্ধানে নামে কালের কণ্ঠ। দেখা যায় 2023 সালের 11 এপ্রিল ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মারা গেলে প্রতিষ্ঠানটির দখলের পাঁয়তারা আগে থেকেই শুরু হয়েছিল, আর তা বাস্তবায়িত হয় 2024 সালের 24শে আগস্ট। সেদিন অর্ধশতাধিক ব্যক্তি সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের সদর দপ্তরে মব সৃষ্টি করে। এ সময় তারা একমাত্র জীবিত প্রতিষ্ঠাতা ট্রাস্টি মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিমুদ্দিন আহমেদ ও পরিচালক ডাক্তার মাহবুব জুবায়েরকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করে। সেদিনের ঘটনা প্রসঙ্গে ডাক্তার নাজিমুদ্দিন আহমেদ কালের কণ্ঠকে বলেন, প্রতিষ্ঠাতা ট্রাস্টি হিসেবে কোনো পদে বা দায়িত্বে ছিলেন না তিনি, কিন্তু তাকে সরাতে পারলেই গোটা গণস্বাস্থ্য কেন্দ্র গিলে খাওয়া যাবে। সেই উদ্দেশ্য সফল করতে সৈয়দা রিজওয়ানা হাসান ও শিরিন হক দীর্ঘদিন ধরেই তৎপর ছিলেন। প্রতিষ্ঠাতা ট্রাস্টি তিনি নিজে বলছেন যে এই রিজওয়ানা হক বহুদিন থেকেই সচেষ্ট ছিলেন এবং ডাক্তার জাফরুল্লাহ মারা যাওয়ার পরে এই প্রক্রিয়া তিনি শুরু করেন এবং সরকারের ক্ষমতাবান ব্যক্তি যখন হন তখন সেটা বাস্তবায়ন করেন। তিনি বলেন, তারা দুজন মিলেই সেদিন মির্জানগরে অর্ধশতাধিক লোক পাঠিয়েছিলেন। সে সময় বারবার মবকারীদের ফোনে নির্দেশনা দিচ্ছিল আমাকে যেন পদত্যাগ করিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়। এছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের একাধিক কর্মচারীও সরাসরি ইন্ধন দেন। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকলেও উপর মহলের নির্দেশনা আছে জানিয়ে তারা নীরব ভূমিকা পালন করে। একজন উপদেষ্টা যখন সরাসরি মব করাচ্ছে তখন তো প্রশাসন নীরব থাকবেই। পুলিশের কি এমন খেয়ে দিয়ে কাজ করেছে যে পুলিশ আবার এই ঘটনায় জড়িয়ে নিজেদেরকে আবার নতুন করে বিতর্কের মুখে ফেলবে? রিজওয়ানার নির্দেশ ডাক্তার নাজিমকে বের করেন, এই শিরোনামে ছোট শিরোনাম করেছে তারা। বলছে, অনুসন্ধানে জানা গেছে কয়েক বছর ধরেই গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন কর্মকাণ্ডে আনুষ্ঠানিকভাবে খবরদারি করার চেষ্টা করছিলেন রিজওয়ানা হাসান। প্রতিষ্ঠানটিকে নিজের কবজায় নিতে একটি সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি, আর সেই সুযোগ এসে যায় ছাত্র জনতার অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর। সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র 16 দিনের মাথায় তিনি দখলে নেন গণস্বাস্থ্য কেন্দ্র। পরিকল্পনার অংশ হিসেবে চূড়ান্ত ধাপে সরিয়ে দেন ডাক্তার নাজিমুদ্দিনকে। মবের মুখে সই করা নাজিমুদ্দিনের কথিত পদত্যাগপত্রের একটি ছবি কালের কণ্ঠ খুঁজে পেয়েছে। সেখানে লেখা ছিল এরকম, আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে অত্র তারিখ হতে গণস্বাস্থ্য কেন্দ্রের সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম এবং ভবিষ্যতে অত্র প্রতিষ্ঠানের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করব না। ঘটনার সময় উপস্থিত এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, লেখাগুলো মবকারীরা নিজেদের হাতে লিখে দিয়েছিল, তারপর সেখানে নাজিমুদ্দিনকে সই করতে বাধ্য করা হয়েছিল। অন্যদিকে ডাক্তার নাজিমুদ্দিন অভিযোগ করেন, তাকে যে কোনো মূল্যে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে অপমান করে বের করে দিতে হবে, এই নির্দেশ ছিল রিজওয়ানা হাসানের। তার ভাষ্য, প্রশাসনের লোকজন মব ঠেকাতে না পেরে আমাকে পদত্যাগের অনুরোধ জানায়। এর মধ্যে তারা ফোনে লাউডস্পিকারে দিয়ে নির্দেশনার কথাটি শোনায়। তখনই আমি শুনতে পাই রিজওয়ানা হাসান বলছিলেন, ডাক্তার নাজিমকে গ্রেপ্তার করেন, ডাক্তার নাজিমকে এখনই বের করেন, যে কোনো মূল্যে তাকে বের করতে হবে, নইলে অ্যারেস্ট করতে হবে, এটা আমাদের নির্দেশ। আমি আর এই নিউজের পরবর্তী ধাপে যেতেই চাই না। এই ডাক্তার নাজিমুদ্দিন নিজেই বলছেন যে লাউডস্পিকারে তিনি রিজওয়ানার নির্দেশ শুনেছেন। তিনি বলেছেন ডাক্তার নাজিমকে পদত্যাগ করান, তাকে সই করান, তাকে বের করে দেন, তাকে গ্রেপ্তার করেন, এটা আমার নির্দেশ। কি ভয়ঙ্কর ব্যাপার ঘটিয়েছে প্রফেসর ইউনূস সরকারের প্রত্যেকটা, আমি প্রায় শব্দটা ব্যবহার করছি যেন নির্দোষ কেউ এটার মধ্যে না পড়ে। এই যে রিজওয়ানা হাসান কিংবা আসিফ নজরুলদের অধ্যত্ব এবং প্রফেসর ইউনূসের পুরো পরিকল্পনা সাজানো, কিভাবে কোন সেক্টর দখল করতে হবে, সেই যে দখলবাজি, শেখ হাসিনা সরকার দখলবাজি করেছে, দুর্নীতি করেছে, ফ্যাসিজম তৈরি করেছে, সেই অভিযোগ দিয়ে শেখ হাসিনাকে কোনোভাবে সরিয়ে দিয়ে ডিপ স্টেটের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে এই যে দখলবাজি এবং মুক্তিযুদ্ধের আদর্শকে ভুলুণ্ঠিত করা, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে নতুন জুতার মালা পরিয়ে সারা দেশে ভাস্কর্য গুঁড়িয়ে দিয়ে যে ব্যাপার, যে বন্দোবস্ত প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, তার ভয়ঙ্কর উদাহরণ আজকে দেখলেন আপনারা কালের কণ্ঠের এই রিপোর্টে। আপনাদেরকে আবারও এই কালের কণ্ঠের শিরোনামটা আপনাদেরকে দেখাই, শিরোনামের স্ক্রিনশটটা আপনারা দেখে নিন। সেই শিরোনামের স্ক্রিনশটটা দেখে আপনার যদি ইচ্ছা হয় এই পুরো খবরটা আপনি নিজে পড়ে নিন। তারপরে আপনার যদি গা শিউরে না ওঠে, আপনার যদি বাকরুদ্ধ অবস্থা না হয়, আপনার যদি হতবিহ্বল অবস্থা না হয়, তারপরে হয়তো প্রশ্ন করার কোনো অপশন পাবেন কিংবা স্রেফ বোবা হয়ে যেতে হবে। আর বোবা হয়েও যদি কোনো অনুভূতি জাগ্রত হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন যে এই ভয়াবহ ব্যাপারগুলোর বিচার কি হবে না? তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।